এটা আমাদের ফার্স্ট লেকচার W209 এনার্জি কনভার্সন 2। তো ফার্স্ট লেকচার আমরা ডিসি জেনারেটর দেখবো। এখানে স্লাইডটা আমি আপলোড করে দিছি, তো এটা থেকে দেখাচ্ছে। তো আমরা যদি স্লাইডটা ওপেন করি, তো ফার্স্ট স্লাইডটাতে আসি। তো ডিসি জেনারেটর এখানে ডেফিনেশন দেওয়া আছে, ইলেকট্রো জেনারেটর ইজ এ মেশিন হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল ইনপুট পাওয়ার দেওয়ার মাধ্যমে আমরা আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। তো সেকেন্ড লাইনে বলছে যে এনার্জি কারেন্ট শুড বেসড অন দ্য প্রিন্সিপাল প্রোডাকশন অফ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। তো ইনডিউসড ইএমএফটা ফ্যারাডের যে আমার ল আছে, ইনডিউসড ইএমএফ এর ল, সেটা ছিল কি ইকুয়াল টু মাইনাস এন d∅dt, অর্থাৎ একটা চেঞ্জিং ফ্লাক্স ক্রিয়েট করতে পারলে সেখানে যদি একটা ওয়্যার থাকে সেটার মধ্যে ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হয়। তো পরের লাইনে বলা আছে whenever conductor cuts magnetically dynamically induced EMF produced in it according to Faraday's law of electromagnetic induction, যেটার কথা আমি মাত্র বললাম, this EMF causes a current to flow if the conductor circuit closed বলতে এখানে যদি একটা লোড লাগানো থাকে সেটাকে ক্লোজড সার্কিট বলতেছে। তো টু বেসিক এসেনশিয়াল পার্টস অফ ইলেকট্রিক জেনারেটর, ম্যাগনেটিক ফিল্ড, কন্ডাক্টর হুইচ ক্যান সো মুভ অ্যাজ টু কাট দ্য ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফিল্ড রাখবে একটা, যেটাকে ফিল্ড উইল্ডিং হিসেবে বলা হয়। দেন কন্ডাক্টর থাকতে হবে, যেটাকে আমরা আর্মেচার বলি, আর্মেচার উইন্ডিং। দেন সেকেন্ড স্লাইডে আসি, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডস আর দ্য ফান্ডামেন্টাল মেকানিজম বাই হুইচ এনার্জি ইজ কনভার্টেড ফ্রম one form to another form in motor, generator and transformer. For basic principle এখানে বলা হয়েছে। তো প্রিন্সিপালগুলো দেখি, কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ওয়্যার অ্যারাউন্ড ইট। তো আমরা জানি একটা ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় তার আশেপাশে সার্কুলার একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, সেটার কথা এখানে বলা হয়েছে। তারপর টাইম চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস এ ভোল্টেজ ইন এ কয়েল অফ ওয়্যার ইফ ইট ইজ পাসেস থ্রু দ্যাট কয়েল। ইট ইজ দ্য বেসিস অফ ট্রান্সফরমারে এই পদ্ধতিতে কাজ করে, যেটা আমরা এনার্জি কনভার্সন 1-এ দেখে আসছি। এ কারেন্ট ক্যারিং ওয়্যার ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ এ ফোর্স ইন্ডিউসড অন ইট। এটাতে বলা হয়েছে যে কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে থাকে তাহলে একটা ফোর্স তার মধ্যে ইন্ডিউসড হয়, যেটাকে বলা হইতেছে মোটর অ্যাকশন। ওই ফোর্স ক্রিয়েট হওয়ার কারণে মোটরটা ঘুরতে থাকে। তারপর এ মুভিং ওয়্যার ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট হ্যাজ এ ভোল্টেজ ইন্ডিউসড ইন ইট, যেটার কথা আমরা এখন বলতেছি যে জেনারেটরের অ্যাকশন। এটার মাধ্যমে ডিসি এসি জেনারেটরটা কাজ করে মূলত। তো এখানে দেখানো হয়েছে যে একটা সিম্পল লুপ জেনারেটর, এখানে যে একটা লুপ দেখানো আছে, তারপর স্লিপ রিং দেখানো আছে। তো এখানে বলা আছে ম্যাগনেটিক ফ্লাক্স প্রোভাইডেড বাই পার্মানেন্ট অর ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ পারম্যাগনেটও হতে পারে অর ইলেকট্রোম্যাগনেটও হতে পারে। নর্মালি আমরা প্র্যাকটিক্যালি ইলেকট্রোম্যাগনেট ইউজ করি। তারপর স্লিপ রিংস এ এন্ড বি আছে, কার্বন প্রপার ব্রাশেস, রোটেটিং কয়েল মে বি কল্ড আর্মেচার, অর্থাৎ এটার কথা বলা হইতেছে আর্মেচার। ম্যাগনেটস মে বি কল্ড ফিল্ড ম্যাগনেটস। তো এখানে আমার যে প্রসেসটা দেখানো হয়েছে, তো একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি প্রসেসটা দেখাইতে চাইতেছি, তাহলে ভালো বোঝা যাবে জিনিসটা। তো আমরা একটা ইউটিউব ভিডিও দেখে আসি। এখানে যেমন দেখানো হইতেছে যে ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল আছে সেটা দিয়ে আমরা কিভাবে ডিরেকশনটা বের করতে পারি, যে আমার কারেন্টের ডিরেকশনটা কি হবে। তো এখানে রুলটা হলো যে আমার যে বৃদ্ধাঙ্গুল আছে সেটা হলো আমার ফোর্সটা, মানে যেদিকে আমার আর্মেচারটা ঘুরতেছে এটা হলো যে আর্মেচার আমার একটা কয়েল, আর এটা হলো আমার ফ্লাক্সের ডিরেকশন, আর এই মিডল ফিঙ্গারটা আমার হলো কারেন্টের ডিরেকশন। তো আমার যদি উইন্ডিংটা উপরের দিকে উঠে এবং এই ফিঙ্গারটা এদিকে থাকে, মানে ফ্লাক্সের ডিরেকশন এদিকে থাকে, তাহলে কারেন্ট যাবে এদিকে। অর্থাৎ আমার যদি উইন্ডিংটা উপরের দিকে মুভ করে তাহলে কারেন্ট হবে ইনটু স্ক্রিন, মানে স্ক্রিনের ভিতরের দিকে, এই দিকে কারেন্টের ডিরেকশনটা হবে। আর যদি আমার উইন্ডিংটা নিচের দিকে যায় তাহলে কারেন্টের ডিরেকশনটা আমার স্ক্রিন থেকে বের হয়ে আসবে। আমি যদি একটু দেখাই, এই যে আউট অফ স্ক্রিন, অর্থাৎ যদি উইন্ডিংটা উপরের দিকে উঠে তাহলে ইনটু স্ক্রিন হবে কারেন্ট ডিরেকশন, এবং আমার যদি নিচের দিকে যায় তাহলে আউট অফ স্ক্রিন হবে।
তো এটা দিয়ে ওর পরের জিনিসটা দেখাইছে, আমি যদি একটু দেখাই। indicate the current. And now we can guess what direction the current will be. এই যে the কারেন্টের rest of the ডিরেকশনটা times. দেখানো আছে। Since the current has to flow from the pink to the blue, we can say the current has to move here like this. এটা খান একাডেমির একটা ভিডিও, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। It goes out, it goes to that external circuit, maybe where there's a bulb. We'll look at that later. And the current comes back like this and it flows in this way. And the current continues to flow like this as the coil keeps rotating. Because you can see the pink wire is still going up and the blue wire is still going down until we come to this point. এই যে Because now the pink wire starts moving downwards. And now অর্থাৎ একটা হাফ সাইকেল কমপ্লিট করার পরে ডিরেকশনটা কিন্তু উল্টায় যাবে। the blue wire starts moving upwards. Can you see that? Again, if I go back and come back again, notice the pink wire is coming down and the blue wire is going up. This means now the current in the pink wire should be out of the screen. অর্থাৎ যেহেতু এখন আমার কোন দিকে যাইতেছে, এটা উপরের দিকে যাইতেছে, তাহলে সেটা হবে Because we already saw using our right hand. And now the blue wire starts moving upwards. Can you see that? এটা আপওয়ার্ডস হইতেছে। এটা আপওয়ার্ডস হলে আমার ইনটু স্ক্রিন হবে, তাহলে এটা ডিরেকশনটা উল্টে যাবে। Go back and come back again. Notice the pink wire is coming down, the blue wire is going up. This means now the current in the pink wire should be out of the screen because we already saw using our right hand rule. When the wire is going down, the current must be out. And in the blue wire, which is going up, the current must now be inwards. In other words, the current will now change its direction. This is the important thing. So the current changes its direction and it continues to flow this way until again the pink wire comes on the left side. Because now again the pink wire starts going up, the blue wire starts going down. As a result, the current in the pink wire will be inwards, the current in the blue wire will now be outwards, the current will again reverse. So every time our coil is in this position, which is perpendicular to the magnetic field, we will see that the current direction will flip. And so if you look at the entire animation now, it looks somewhat like this. Every time the coil comes in this position, perpendicular to the magnetic field, the current direction keeps changing. অর্থাৎ বলা হচ্ছে যে আমার যে পারপেন্ডিকুলার ডিরেকশনটা ক্রস করার সাথে সাথেই আমার ওয়্যারের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, আমার যে ফোর্সের ডিরেকশনটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এদিকে উঠলে ফোর্সের ডিরেকশন এদিকে থাকতেছে আর এদিকে হলে ফোর্সের ডিরেকশন এদিকে হয়ে যাচ্ছে, যার কারণে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের আমার যে কারেন্টের ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাবে। Of course, in the animation, I'm pausing the animation when my coil is perpendicular to the magnetic field so that we can see the current flipping its direction. But of course, in reality, the coil will be pushed continuously. There will be no stopping. There will be no jerking motion like we're seeing. Now, the next question we might have is how do we connect this coil to an external circuit, like say to a bulb? Well, we could connect it directly, right? Well, let's see what happens if we connect the circuit directly. Current will flow, no problem. But as the coil starts rotating, notice the wires start twisting and turning and whatnot. So that's going to be a problem. So to avoid that, we will not connect the wires directly. Instead, we will use an arrangement involving brushes and slip rings. It looks somewhat like this. আচ্ছা, এখানে বলা হইতেছে যে আমার যদি এই স্লিপ রিং ইউজ করা হইতেছে, কারণ এটা না থাকলে কারেন্টটা এই কয়েলটা পেঁচায় যাবে। আমার যে কয়েল আছে এটা এই আমার আউটপুটের যে লোড আছে সেটার সাথে পেঁচায় যাবে, যার কারণে এটা আসলে প্র্যাকটিক্যালি সুইটেবল হবে না। তো যার কারণে ওইটা রিমুভ করে এখানে যাতে আমার আউটপুট যে লোডের সাথে কানেক্টেড ওয়্যারটা সেটা যাতে পেঁচায় না যায়, আমার যে কয়েলের সাথে যাতে পেঁচায় না যায়, তার জন্য একটা রিং ইউজ করতেছে যাতে বাইরের এই অংশটা মুভ না করে। Basically, we have two metallic rings, the pink one and the blue one. And what you may not make out from my diagram over here is that each ring is connected to one wire only. So the pink ring is only connected to the left wire, and the blue ring is only connected to the right wire. And these wires are connected to carbon brushes, which is also conductive.
and they are just touching these rings so that there is a contact, but they're not stuck to it. So right now there is a contact, the circle is complete, and as a result the current comes out of the blue ring, as you can see, moves this way, and current flows into the pink ring and goes like this. And when the coil starts rotating, as you can see, the rings rotate along with the coil. But since the brushes are not stuck to the rings just slip through the brushes. That's why they're called as slip rings. As a result, the brushes will not rotate. That solves the problem of wires twisting. And all the wire electric contact is broken. Now, once our coil comes in this position, we've seen that the current reverses. So now the current will flow out of the pin, goes like this through the bulb, and now enters into the blue. So for every half a rotation, the current through the bulb also reverses. Let's say when the current is flowing this way, the bulb glows blue, and let's say when the current reverses, it flows like this, the bulb will glow yellow. So now if you look at the entire animation, it looks somewhat like this. And so we have successfully built our generator. And what's interesting to see is that the current from that generator is continuously changing its direction. Such a current is called alternating current, or AC. And this might sound a little weird, but it turns out that when you want to transmit electricity over a long distance, like from the power station to your houses, then alternating currents, or AC, have some great advantages over unidirectional currents, or DC. And it's for that reason the current that we get at our houses, the electricity that we get at our houses, are all AC. And these generators are called AC generators. Finally, what if we want to build a DC generator where we don't want the current direction to change? We want it to remain the same throughout. Let's say in this direction. How do we do that? Well, to build that, first let's get rid of আচ্ছা, এখানে বলা হইতেছে এভাবে যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে আমার এসি জেনারেটরস হবে, কারণ প্রতি মুহূর্তে আমার এই লোডের মধ্যে আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আমরা যেটা প্র্যাকটিক্যালি আমরা লোডগুলো যে বাতিগুলো ইউজ করি, এখানে কিন্তু এসি কারেন্ট যাচ্ছে, যার কারণে আমার লোডের ভ্যালুটা, লোডের মধ্যে দিয়ে আমার যে সিগন্যালটা সেটা অল্টারনেট করতেছে। তো আমরা যদি অল্টারনেট না করে একটা ফিক্সড ডিরেকশনে রাখতে চাই, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট পেতে চাই, একটা ডিরেকশনে পেতে চাই, তাহলে এটাকে এই অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করতে হবে, সেটাই এখানে দেখানো হবে এখন। these elements. Alright, and to make sure that the current direction remains the same, what we will need is that these brushes continuously keep changing contacts between these wires for every half a rotation. Let's see why. So, if I want the current to flow this way, right now in this position, I can connect this brush to this wire, so the pink side, so that the current flows like this and comes out. But as the coil rotates, notice once it comes to this position, we've seen that the current starts flipping, current reverses. And so now, to maintain the current in the same direction, we would now require this brush to come in contact with this one. That is the blue side, right? And then again, once we come to this position, again it flips, the current flips, and again we would want now this brush to come in contact with this side. And so as a result, you see that for every half a rotation, we would want the contacts to keep changing. How do we make sure that happens automatically? We can do that by attaching split rings. Split rings, as the name suggests, is a ring that is split in between, giving two half rings with some gap in between. Now let's see how this arrangement automatically changes contact for every half rotation. So right now, this brush is in contact with the pink side. As the coil rotates and comes to this position, the current reverses, and now notice the brush is in contact with the blue side.
making sure the current still flows in the same direction through the pin. Again, as the coil comes to now this position, finishing another half a rotation, again notice it has changed contact. It is now in contact with the pink, connected to the pink side. In this way, we have now built our DC chuck contact, where the current only flows in one direction through linear strands. And this arrangement, which helps us automatically change contacts, we call them as commutators. So split rings act like commutators. So to summarize what we learned, if you take a coil and spin in a magnetic field, due to electromagnetic induction, the current gets generated in that coil. Now the direction of the current depends on whether then it acts like a commutator. আচ্ছা, এখানে দেখানো হয়েছে তাহলে ফাইনালি যে আমরা যদি এটা এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে রিপ্লেস করি, স্লিপ রিংসটা যদি এভাবে ইউজ করি তাহলে আর ডিসি জেনারেটর হবে, যেহেতু আমার একটা ফিক্সড ডিরেকশনে আমার আউটপুটটা আসতেছে। অর্থাৎ যখন হাফ সাইকেল পরে এই কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি আমার এই যে রিংটা আছে রিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে একই ডিরেকশনেই থাকতেছে অলওয়েজ। তো এইভাবে ডিসি জেনারেটর কাজ করবে। তো আমরা যদি স্লাইডটাতে ফিরে যাই তাহলে এটাই দেখানো আছে ওখানে, যে একটা নির্দিষ্ট পজিশনে পজিটিভ দিকে ফিক্সড একটা ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে, আবার নেগেটিভ দিকে একটা ফিক্সড ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে। তো এটা এখানে বিভিন্ন পজিশন দিয়ে দেখানো হয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3 নাম্বার পজিশন এখানে ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে, আবার 7 নাম্বার পজিশন অর্থাৎ এই পজিশনে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে। এর পরের সাইডে যদি আমরা যাই, এখানে বলা আছে আগের কথাগুলো বলা আছে, এগুলো আমরা ভিডিওতে দেখাই দিছি, এটাও দেখানো হয়েছে, এটাও আমি দেখাই ফেলছি ভিডিওতে, ভালো মতো দেখানো আছে, এখানে আবার এক্সপ্লেন করা আছে। তো যেহেতু ভিডিওতে দেখাইছি এটা আমি আর দেখাচ্ছি না। আর এটা হলো আমার কনস্ট্রাকশনটা। তো এটা হলো মেন ডিসি জেনারেটর কনস্ট্রাকশন, বাইরের পার্টটাকে যেটা মেকানিক্যাল সাপোর্ট দেয় ইয়োক বলা হয়। তারপর এটা হলো পোল, ফিল্ড উইন্ডিংগুলার পোল, আর এটা হলো ফিল্ড উইন্ডিং। আর এখানে একটা টার্মিনাল বক্স থাকে যেটা দ্বারা কানেকশন দেওয়া হচ্ছে। তারপর আর্মেচার আছে, আর্মেচার কন্ডাক্টরস, আর তারপর কমিউটেটর যেটা আমার রেকটিফাই করতে থাকে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করার কাজটা করে কমিউটেটরটা। তারপর এখানে ব্রাশ আছে। তো এটা বলে ফেলছি, এগুলা রিডিং দিয়ে নিলে হবে। পোল কোর্স, পোল শুজ। তো পোল শুজ এখানে দেখানো আছে, এই যে এটাকে পোল শুজ বলা হচ্ছে, আর এটাকে পোল কোর্স বলা হচ্ছে। আর এটা বলেছে পোল কয়েলস অ্যান্ড আর্মেচার কোর। তো এটা দেখানো হয়েছে আর্মেচার কোর। তো এখানে উইন্ডিংগুলো দেখানো হয়েছে, এটা রিডিং করে নিলে হবে। দেন এখানে বিভিন্ন আর্মেচার উইন্ডিংয়ের কনফিগারেশন দেখানো হয়েছে, সিঙ্গেল লেয়ার, 2 লেয়ার, মাল্টিপ্লেক্স, ল্যাপ অ্যান্ড ওয়েব, সিমপ্লেক্স ওয়েব। তো এখানে জাস্ট নামগুলো জেনে রাখলে হবে। আর এখানে কমিউটেটর কী কাজ করে এটা দেখানো আছে, আর ব্রাশ কী কাজ করে, মেড অফ কার্বন অর গ্রাফাইট, মেনলি কালেক্টস কারেন্ট ফ্রম দ্য কমিউটেটর। দেন এখানে দেখানো আছে কী কী রকমের জেনারেটর আছে। 2 রকম জেনারেটর আছে, সেপারেটলি এক্সাইটেড অ্যান্ড সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে আমার ফিল্ড উইন্ডিংয়ের সোর্স অ্যান্ড কমিউটেটরের যে ফিল্ড উইন্ডিংয়ের সোর্সটা আলাদা হবে মেনলি। দিস জেনারেটর আর দোজ হুজ ফিল্ড ম্যাগনেট আর এনার্জাইজড ফ্রম ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল সোর্স অফ ডিসি কারেন্ট, অর্থাৎ বাইরে থেকে কোনো ডিসি সোর্সের মাধ্যমে আমার ফিল্ড উইন্ডিংটাকে এনার্জাইজ করা হবে। আর সেলফ এক্সাইটেড মানে যে আমার জেনারেটরের যে কারেন্টটা ডিসি ভোল্টেজটা জেনারেট করে সেটা দিয়ে আমার ফিল্ড উইন্ডিংটাকে এক্সাইট করা হয়। তো এটাই প্র্যাকটিক্যালি মেনলি ইউজ করা হয় সেলফ এক্সাইটেড জেনারেটরস। এখানে সেপারেটলি এক্সাইটেডটা জেনারেটরস দেখানো আছে, মেনলি আমরা প্র্যাকটিক্যালি সেলফ এক্সাইটেড জেনারেটরসটা ইউজ করি। আর এখানে টাইপস অফ জেনারেটরস বলা আছে যে সেলফ এক্সাইটেড জেনারেটরস কী কী হইতে পারে, যেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। শান্ট ওন, অর্থাৎ এখানে ফিল্ড উইন্ডিং আর হলো আমার
যে আর্মেচার উইন্ডিংটা থাকে সেটা প্যারালালি থাকবে। ফিল্ড উইন্ডিংস আর কানেক্টেড অ্যাক্রস ফ্রম প্যারালাল উইথ আর্মেচার উইন্ডিং। আর এটা হলো সিরিজে কানেক্টেড থাকলে সিরিজ অন বললে কম্পাউন্ড ওন্ড মানে এখানে সিরিজ অন আর শান্ট অন দুইটার কম্বিনেশন ইউজ করা হয়। আর যদি কানেকশনটা এমন হয় যে এখানে বলা আছে হয় সিরিজ ফিল্ড এইডস দ্য শান্ট ফিল্ড, অর্থাৎ দুইটার ফ্লাক্স যদি এইড হয় মানে যোগ হয় তাহলে সেটাকে বলবো আমরা কমিউটেটিভলি কম্পাউন্ডেড। আর যদি একটার ফ্লাক্স আরেকটাকে অপোজ করে সেটাকে বলবো আমরা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। তো এটা গেল, এখানে ফিগারগুলো দেখানো আছে। এটা হলো শান্ট ফিল্ড উইন্ডিং সিরিজ ফিল্ড উইন্ডিংয়ের ফিগার, আর এটা হলো আমার কমিউটেটিভলি কম্পাউন্ডেড, আর এটা হলো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। এরপর আমরা এখানে আসি যদি ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ কীরকম হয় বলা আছে আর কি কাজ করে এটা এখানে লেখা আছে। তো এগুলো আমরা দেখছি নর্মালি মেটাল গ্রাফাইট ব্রাশ হলে 0.5 ভোল্ট আর কার্বন ব্রাশ হলে 2 ভোল্ট, অর্থাৎ কার্বন ব্রাশ হলে আমার বেশি পরিমাণ ড্রপ হবে। এরপর আমরা এক্সাম্পলটা দেখি। আচ্ছা, shunt generator delivers 450 ampere at 230 volt. The resistance of the shunt field and armature are 40 ohm and 0.03 ohm respectively. Calculate the generated EMF. জেনারেটর সার্কিট শোনেন এখানে দেখানো আছে। জেনারেটর সার্কিটটা এটা হলো আমার যে শান্ট ফিল্ডটা, আর এটা হলো আর্মেচারটা, আর এটা হলো লোডটা। তো এখানে বলা আছে যে 230 ভোল্ট, অর্থাৎ লোডের অ্যাক্রসে 230 ভোল্ট আসবে আর লোডের মধ্য দিয়ে 450 অ্যাম্পিয়ার পাস হবে। তো আমরা যদি এখানে কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য জেনারেট ইএমএফ, অর্থাৎ কী পরিমাণ ইএমএফ আমার জেনারেট হয়। তো ফার্স্টে আমাদের ক্যালকুলেট করতে হবে শান্ট উইন্ডিংয়ের কারেন্ট কত। তো এটা আমরা কীভাবে, যেহেতু এটা প্যারালাল আছে এই শান্ট উইন্ডিংটা আর্মেচারের সাথে, তাহলে এটার কারেন্ট হবে 230/50, অর্থাৎ I = V/R করলে 4.6 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তারপর লোড কারেন্ট অর্থাৎ এটা দেওয়া আছে 450 অ্যাম্পিয়ার, যেটা এই দিক দিয়ে পাস হইতেছে। তাহলে এই শান্ট কারেন্ট আর আমার যে লোড কারেন্ট এই দুটো পাওয়া হয়ে গেলো, এই দুটার সামেশন হবে আমার আর্মেচার কারেন্ট। তো এটা যোগ করলে 4.6 অ্যাম্পিয়ার আসে। আর্মেচার ভোল্টেজ ড্রপ আমরা পাবো ভোল্টেজ ড্রপ সমান আমরা জানি V = IR। তো IR করলে আমরা পেয়ে যাবো আর্মেচার ভোল্টেজ ড্রপ 13.6 ভোল্ট। নাও আমরা যদি জেনারেটেড ইএমএফটা বের করি, টার্মিনাল ভোল্টেজ প্লাস হবে আমার যে আর্মেচারের যে ড্রপটা, তো এখানে কিছু পরিমাণে ড্রপ হয় সেটা সহ আমার জেনারেট ইএমএফটা হবে। তো টার্মিনাল ভোল্টেজ হলো V আর আর্মেচার ড্রপ IR। তো আমার টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে কোশ্চেনে 230 ভোল্ট, আর আর্মেচার ড্রপ আমরা অলরেডি বের করে ফেলছি IR করলে 13.6, দুটো অ্যাড করলে আমরা জেনারেট ইএমএফ পেয়ে যাবো আর্মেচারে। তো এটার শেষ হলো। আমরা পরের স্লাইডে যদি যাই, 26.4 a long shunt compound generator delivers a load current of 50 ampere at 50 volt 500 volt and has armature series field and shunt field resistance of 0.05 0.03 and 250 ohm respectively. Calculate the generated voltage armature current, allow 1 volt per ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্রপ। এর আগের ম্যাথটা আমাদের ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ ধরা হয়নি, এখানে 1 ভোল্ট ধরতে বলছে। তো ধরতে হলে এটাও কাউন্টে আনতে হবে। তো এক্ষেত্রে জেনারেট ইএমএফটা আমাদের হবে যে টার্মিনাল ভোল্টেজ দেন আর্মেচার ড্রপ, যে এই দুটো আগেই ছিল। এখানে এক্সট্রা আমাদের সিরিজ ড্রপ আসতেছে, কারণ এটা একটা কম্পাউন্ড জেনারেটর, অর্থাৎ এখানে আবার সিরিজ উইন্ডিংও আছে, তো সেটার মধ্যে কিছু ড্রপ হবে। আর ব্রাশ ড্রপ আছে, অর্থাৎ এখানে ব্রাশের মধ্যে কিছু ড্রপ হবে। তো সবগুলো অ্যাড করলে আমরা পেয়ে যাবো আগের মতো আমরা 500 ভোল্ট তো দেওয়াই আছে কোশ্চেনে টার্মিনাল ভোল্টেজ, আর আর্মেচার ড্রপটা আগের নিয়মে বের করে নিতে হবে শান্ট কারেন্ট, দেন দুইটা সামেশন করলে আর্মেচার সিরিজ উইন্ডিং পাওয়া যাবে 52 অ্যাম্পিয়ার। আর্মেচার ভোল্টেজ ড্রপ হবে 52 × 0.05। তো এটা আমার রেজিস্ট্যান্সটা যেটা কোশ্চেনে দেওয়া আছে আমার আর্মেচারের রেজিস্ট্যান্স। তো এটা করলে আমরা আমার আর্মেচারের ড্রপটা চলে আসবে 2.6 ভোল্ট। আর এখানে এক্সট্রা আবার আমার যে সিরিজ ফিল্ড আছে 0.03 সেটার মধ্যে 1.56 ভোল্ট আসবে। তো সব যোগ করে দিলে 506.16 ভোল্ট আসবে ব্রাশ ড্রপ সহ। তো এইটুকুই আজকের লেকচার। তোমাদের কোনো কোশ্চেন থাকলে ক্লাসরুমেও আমাকে আস্ক করতে পারো আলাদা করে।